রাজা শক্তিদেব। সে খুব অহংকারী আর লোভী ছিল। সে শক্তি আর সম্পত্তি দুই দিক থেকেই সমৃদ্ধ ছিল। মল্লযুদ্ধ হোক, তীরন্দাজি হোক, তলোয়ার চালানো হোক কিংবা বল্লম ছোড়া, সে সব কিছুতেই খুব পারদর্শী ছিল। অন্য কোনো রাজা তার মুখোমুখি হতে পারত না। এই জন্য শক্তিদেবের যে রাজ্যটা লাভজনক লাগত, সে সেটা আক্রমণ করে তাকে তার রাজ্যের সঙ্গে জুড়ে নিত, কিংবা তার রাজাকে নিজের অধীন করে ভারী কর লাগিয়ে দিত। শক্তিদেবের তার কৌশলের ওপর খুব অহংকার ছিল। সে সবাইকে নিজের থেকে তুচ্ছ মনে করত। একবারের কথা, শক্তিদেব তার সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিল। মহারাজ, এই আপনার সেনা, আর এর মোকাবিলা করার ক্ষমতা কারুর নেই। আর আমার মোকাবিলা করার ক্ষমতা কারুর আছে নাকি? মহারাজ, আপনার তুলনা নেই। আপনার মতো বীর ও পরাক্রমশালী রাজা বর্তমানে কেউ নেই। ঠিক বলেছ তুমি। আমার একটা কথা সব সময় মনে রাখবে, সেই রাজাই সবার উপর রাজত্ব করতে পারে যে কাউকে ভয় পায় না, কাউকে না। মহারাজ, আমি তো আপনাকে দেখেছি, আপনি কাউকে ভয় পান না, সে আপনার সামনে যেই আসুক না কেন। পুরো বিশ্বে শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া কারুর আমায় ভয় পাওয়ানোর ক্ষমতা নেই। মহারাজ, সে কে? আমার পিতার মিত্র এবং আমার গুরু রাজা প্রতাপ। আমি যা শিখেছি তার থেকেই শিখেছি, তবে জানি না সে এখন কোথায় আছে। আমি কিছু বুঝলাম না মহারাজ। মন্ত্রী, আমি সকল বিদ্যা রাজা প্রতাপের থেকেই শিখেছি। উনি আমার পিতার ভালো বন্ধু ছিলেন। ওনার সামনে কেউ টিকতে পারতেন না। আমি সবসময় ওনার মতোই হতে চাইতাম। এক রাতে উনি মহলে ঘুমালেন এবং পরের দিন আর তাকে পাওয়া গেল না। সেদিনের পর আর ওনার কোনো খবর পাওয়া যায়নি। হতে পারে কোনো শত্রুর ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনি, মানে ওনাকে অপহরণ করে যদি খুন। মন্ত্রী, তোমার মুখ বন্ধ রাখো। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। রাজা প্রতাপ এমন লোক যাকে তার ইচ্ছার বিরুদ্ধে হাওয়াও ছুতে পারে না, মানুষ তো দূরের কথা। তাহলে উনি কোথায় গেলেন মহারাজ? সে তো উনিই জানেন। তখন একজন দ্বার রক্ষক আসে। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার জন্য এক দূত এসেছে কিছু বার্তা নিয়ে। রাজমহলের মধ্যে রাজা তার সিংহাসনে বসে পড়েন। মন্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। একজন দূত হাতে চিঠি নিয়ে আসেন। আপনি আপনার পরিচয় দিন, বলুন কি বার্তা এনেছেন। মহারাজ, আমি আপনার সপ্তম প্রতিবেশী রাজ্য চমনঘার রাজা চমননাথের দূত। যেখানে রাজ্যের নামই এরম হাস্যকর, সেখানে রাজা কেমন হবে? মহারাজ, চমনঘা রাজ্যের 70% জঙ্গলে ঘেরা। ওখানে চমনঘা রাজ্যের আদিবাসীরা থাকেন, সেই জন্যই আমাদের রাজ্যের নাম চমনঘা। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। মহারাজের অনেক কাজ আছে, বলো কি বার্তা নিয়ে এসেছো। মহারাজ, আমরা জড়িবুটির বাণিজ্য করি, আপনার রাজ্য বাণিজ্য করতে চাই। তার জন্য তো কর দিতে হয়। যাই বাণিজ্য করো না কেন, তোমাকে আমাদের কোষাগারে অন্তত 30 ভাগ দিতে হবে তোমাদের লাভে, নয়তো আমার রাজ্যে বাণিজ্য করার কথা ভুলেও ভেবো না। আগে মহারাজ। এই বলে সে চলে যায়। কিছুদিন পরে মন্ত্রী রাজাকে রাজকার্য সম্পর্কে কথা বলছিল। মহারাজ, কৃষকদের থেকে করের আশা করা কিন্তু ভুল হবে। অনিয়মিত বর্ষার কারণে ওদের সকল ফসল নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি কর কোথা থেকে আসছে? জড়িবুটি থেকে মহারাজ। ওই যে রাজ্য আছে না মহারাজ, চমনঘা, ওদের বাণিজ্য এখানে দারুণ চলছে। মন্ত্রী রাজার হাতে হিসেবের খাতা দিয়ে সব বোঝাচ্ছিলেন। রাজা মন দিয়ে বুঝছিলেন। রাজ্য তো ছোট, কিন্তু এত কর দিচ্ছে মানে রাজস্বের সংখ্যা নিশ্চয়ই আরো বেশি। এ রাজ্য সোনার মুরগি। পরের দিন রাজ্যসভায় সেনাপতি আসেন। শক্তিদেব তাকে কিছু নির্দেশ দেন। যেমন আপনার আজ্ঞা মহারাজ।
কালকেই চমংঘায় আক্রমণ করব। যে কোনো মতে আমার ওই রাজ্য চাই। আজ্ঞে মহারাজ। সেনাপতি সেখান থেকে চলে যাওয়ার পরে এ কি মহারাজ, চমংঘা তো আমাদের সব থেকে বেশি কর দেয়, তাহলে এই আক্রমণ কেন? চমংঘা হলো সোনার মুরগি। এই রাজ্য আমি ছাড়া কারুর হওয়ার নয়। আজ্ঞে হ্যাঁ মহারাজ। মন্ত্রী, তুমি বুঝবে না, এই জন্যই তো আমি রাজা আর তুমি মন্ত্রী। পরের দিন সেনাপতি ভীত হয়ে রাজ্যসভায় এলেন। আরে সেনাপতি, তুমি এরম ঘাবড়ে আছো কেন? আসলে আসলে কি হয়েছে? তুমি আমার সেনাপতি হয়ে এরম ঘাবড়ে আছো কেন? আসলে মহারাজ, চমংঘাকে যতটা ছোট রাজ্য মনে হয়, ব্যাপারটা ওরকম না। আমি কিছু বুঝলাম না মহারাজ। আমাদের এত বড় সেনা ওদের ছোট সেনার সামনে 1 ঘন্টাও টিকতে পারেনি। সবাই পালিয়ে এসেছে। কে? আমার সেনা ভয় পেয়ে গেছে, তা আবার ওই কটা সৈনিকের সামনে। আর তুমি তোমার মুখ দেখাতে চলে এসছো আমার কাছে। তুমি নিজে যাও যুদ্ধ করতে। আর আমার যে কোনো মতেই চমংঘা রাজ্য চাই, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। সেনাপতি হ্যাঁ বলে মাথা নেড়ে চলে যায়। ভাবিনি এমন কিছু হবে। চমংঘা তো একটা ছোট্ট রাজ্য। এই চুপ করো। পরের দিন সভায় শক্তিদেব কিছু কাগজপত্র দেখছিলেন। তখন মন্ত্রী ক্লান্ত ভীত হয়ে সেখানে এলো। তাকে দেখে, কি হয়েছে? তোমার চোখ মুখ এমন কেন? একটা দুঃসংবাদ আছে মহারাজ। কি দুঃসংবাদ? মহারাজ, কাল সেনাপতি যুদ্ধ করতে গেছিলেন, কিন্তু আর ফেরত আসেননি। না জানি কোথায় চলে গেছেন উনি। ভীতু একটা, ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। মন্ত্রী কিছু বলেন না। আর ওদিকে যুদ্ধের কি খবর? আমরা হেরে গেছি মহারাজ, আমাদের সেনারা পালিয়ে বেঁচেছে। এমন কি আছে ওখানে? আমি নিজে যাব। মহারাজ, আপনি? যেখানে শক্তিদেব আছে সেই রাজ্য কখনো হারতে পারে না। সেনা প্রস্তুত করো, আমি নিজে যাব সেনার সাথে যুদ্ধ করতে। শক্তিদেব হাতে ঢাল নিয়ে কোমরে তরোয়াল গুজে নিজের সেনাদের সঙ্গে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে বেরোলো। যুদ্ধ চমনঘার জঙ্গল সংলগ্ন একটি ময়দানে করা হলো। শক্তিদেবের সেনারা যুদ্ধে হেরে যাচ্ছিল। তখন জঙ্গল থেকে কিছু আদিবাসী হাতে ত্রিশূল নিয়ে দৌড়ে এলো। সবাই মাথায় তিলক লাগিয়েছিল। ওনাদের রুদ্র রূপ দেখে শক্তিদেবের সেনারা পালিয়ে যাচ্ছিল। শক্তিদেব ময়দানে নামলো আর আদিবাসীদের সঙ্গে একলা একা 5 জন লোককে একলা একসঙ্গে মারল। আদিবাসীরা শক্তিদেবের পরাক্রম দেখে হয়রান হলো। তখন 2 জন আদিবাসী আবারও জঙ্গলে পালিয়ে গেল। ওদের দেখে শক্তিদেব অহংকারে অন্যদের ওপর চিৎকার করলো, তোমরাও পালাও, নয়তো আমি কাউকে ছাড়বো না। তোমরা 10 জন আসো কিংবা 100 কিংবা 1000, তোমাদের জন্য আমি একাই কাফি। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। জঙ্গলের মধ্যে থেকে একজন বুড়ো ব্যক্তি, কিন্তু হাট্টা কাট্টা, মাথায় তিলক লাগানো, লম্বা লম্বা দাড়ি গোঁফ আর হাতে ত্রিশূল নিয়ে এলো। তাকে দেখে শক্তিদেব হো হো করে হেসে উঠল। আচ্ছা, তো তুমি এসেছো। চমংঘা সব যুবরা মনে হয় মরে গেছে, তাই বৃদ্ধকে যুদ্ধ করতে আসতে হয়েছে। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? যুদ্ধ সমানে সমানে হলে ভালো। তোমার সাথে তো আমি খেলবো। ঠিক আছে, তাহলে এই খেলা এখন তোমার আর আমার মধ্যেই হবে। এর মধ্যেই বেচারা নির্দোষদের তুমি জড়িও না। এত রক্তপাতের কোনো কারণ নেই। সব সৈনিকরা যুদ্ধ থামিয়ে দুজনকে দেখতে লাগলো। চলায়, তোকে খেলা এবার শেখাই। নিজের ত্রিশূলটা তো নে, নয়তো আগেই মারা যাবি। তোর মতো অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য এর কোনো দরকার নেই। বাবা, ইনি তো সশস্ত্র, আপনি নিরস্ত্রের সাথে কিভাবে যুদ্ধ করবেন? আমাদের মধ্যে কেউ আসবে না। তুই আমায় নয়, নিজের কালকে ডেকে আনছিস। এই বলে শক্তিদেব বল্লম দিয়ে বুড়োকে আঘাত করলো।
কিন্তু বুড়ো যে শুধুমাত্র বল্লমটা ধরে নিল তাই নয়, বরং সেটা শক্তিদেবের কাছ থেকে ছিনিয়ে ভেঙে দিল। শক্তিদেব অবাক হয়ে গেল। তিনি ভাবতেও পারেননি যে এই বুড়ো দেহে এত শক্তি ঊর্জা থাকবে। তখন শক্তিদেব তার তরোয়াল বের করে সেই বুড়োকে আঘাত করতে গেল, কিন্তু বুড়ো তরোয়াল ধরে দূরে ফেলে দিল। শক্তিদেবের চোখ থেকে রাগ ঠিকরে বেরোচ্ছিল। সে বুড়োর হাত ধরে মুড়িয়ে দিতে চাইল, কিন্তু সে ঘুরিয়ে তাকে এমন ধাক্কা দিল যে শক্তিদেবের পক্ষে সামলানো মুশকিল হয়ে গেল। সব লোকেরা জোরে জোরে হাসতে লাগলো। হেই অহংকারী রাজা, দেখলি বাবার শক্তি? শুনে শক্তিদেব রাগে বুড়োর পিছনে ধাওয়া করল। সে বুড়োকে ধাক্কা দিল। তখন সে পাশে পড়া লম্বা বাঁশে ধাক্কা খেল। বুড়ো বাঁশ ধরে তার একটা প্রান্তে ভর দিয়ে এক লাফে পাশে থাকা একটা বড় গাছের ওপর চড়ে বসল। ও শক্তিদেব, আয় আয়, চল আয়, এবার একটু তোর সাথে খেলি। বাঁশের সাহায্যে এক লাফে গাছে ওঠার মতো কৌশল শক্তিদেবের জানা ছিল না। সে গাছে চড়ার চেষ্টা করতে লাগলো। তখন বুড়ো ঝাঁপ দিয়ে নিচে চলে এলো। আয় আয়, তোর কাজ সহজ করে দিলাম। শক্তিদেব দৌড়ে তরোয়াল ধরল আর বুড়োর ওপর আক্রমণ করলো। তখন বুড়ো এক হাতে তরোয়াল ধরল, অন্য হাতে তার গলা, আর ওকে তার সঙ্গে বাচ্চাদের মতো খেলাতে লাগলো। কিরে বাচ্চা, আর খেলবি? হয়ে গেল তো? শক্তিদেবের নজর বুড়োর চোখের দৃষ্টিতে আটকে গেল, আর ও তাতে হারিয়ে গেল। কিছুক্ষণের জন্য তার চোখের সামনে থেকে সব কিছু ঝাপসা হয়ে গেল। সে কেবল উড়ন্ত ধুলো দেখতে পেল। এমন মনে হলো যে সব অন্ধকার হয়ে গেল। তারপর সব পরিষ্কার হলো। শক্তিদেবের মনে পড়ল যে এই বিদ্যা তো কেবল রাজা প্রতাপ জানতেন। উনি একবার ছোটবেলায় শক্তিদেবকে এই রকম অনুভব করিয়েছিলেন, আর তাকে এই বিদ্যা শেখানোর জেদ করা সত্ত্বেও রাজা প্রতাপ তাকে সেটা শেখাননি। শক্তিদেব বুড়োর পায়ে লুটিয়ে পড়লেন। বাবা, আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। এবার বুঝলে এই বিদ্যা তোমায় আমি কেন শেখাইনি? আমারও নিজের উপর প্রচণ্ড অহংকার হয়েছিল, তাই আমি রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে এখানে চলে এলাম। আমি এখন রক্তপাত ঘৃণা করি। আজকেও যদি মাতৃভূমি রক্ষার প্রশ্ন না আসতো, আমি হয়তো তোমার সামনে আসতাম না। আজ্ঞে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপরে সবাই জঙ্গলে স্থাপিত শিব মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করল, আর হর হর মহাদেবের গুঞ্জনে বাতাবরণ গুঞ্জরিত হলো।